এই ধরনের আন্দোলনের যে চরিত্র অতীতে ভারতীয় উপমহাদেশে দেখা গিয়েছে তা নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন রয়েছে। 2022 সালে শ্রীলঙ্কাতে, এখন নিশ্চয়ই অনেকের মনে আছে সেই ছবিগুলো, একেবারে চোখে আটকে থাকার মতো ছবি। শ্রীলঙ্কার তদানীন্তন প্রধানমন্ত্রী, তদানীন্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে, তিনি এই জন আন্দোলনে পদত্যাগ করতে এবং দেশত্যাগ করতে বাধ্য। রাজাপাকসে ফ্যামিলি, পরিবার, তারা শ্রীলঙ্কার অর্থনীতি এবং রাজনীতির উপরে একেবারে দানবের মতো থাবা দিয়ে চেপে বসেছিল। গোতাবায়া রাজাপাকসে যখন প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করে চলে যাচ্ছেন, তার আগে তারই আমলে, তারই সরকারে প্রধানমন্ত্রী হচ্ছেন মাহিন্দ্র রাজাপাকসে, তার ভাই, যিনি আবার আগে প্রেসিডেন্ট ছিলেন। মন্ত্রিসভায় রাজাপাকসে পরিবারের 3 জন সদস্য, অর্থমন্ত্রী সহ 3 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী একই পরিবারে। এদিকে দেশের মানুষ পেট্রোলের অভাবে, জ্বালানির অভাবে কলম্বো শহরে, দেশের রাজধানী শহরে কাজে যেতে পারছেন না, মাইলের পর মাইল হেঁটে অফিস যেতে বাধ্য হচ্ছেন। জিনিসপত্র অগ্নিমূল্য, ছাত্র পাশ করা যুব জনতার কাজ নেই। সেই অবস্থায় 2022 শ্রীলঙ্কা এটা আমরা দেখেছি। 2 বছর পরে আমাদের স্মৃতিতে খুব উজ্জ্বল, বিশেষ করে আমাদের বাঙালিদের স্মৃতিতে, কারণ আমাদের একেবারে প্রতিবেশী বাংলাদেশে আমরা দেখেছি 2024 জানুয়ারি মাসে নির্বাচনে জিতে শেখ হাসিনার সরকার চতুর্থবারের মতো ক্ষমতা এলো। বিরোধীরা বলে আসছেন, আগের দুটো নির্বাচনে বলে আসছে নির্বাচন পুরো রিগ করা হয়, আগের দিনই ব্যালট বাক্স ভর্তি করে ব্যালট বাক্স পৌঁছানো হয় ভোট কেন্দ্রে, এসব তারা বলে আসছে। কিন্তু তাও একটা কাগজে কলমে হলে নির্বাচন হয়েছিল, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ডাকা হয়েছিল, নিয়ম রক্ষার একটা নির্বাচন হয়নি তা নয়। তার 6 মাসের মাথায় জুলাই মাসে এমন ছাত্র যুব জনতার বিক্ষোভ শুরু হলো, আগস্টের 4 তারিখে শেখ হাসিনা প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন। এখনো তিনি দেশে ফিরতে পারেননি, ভারতে রয়েছেন, আর ভারতের আশ্রয় রয়েছেন, যদি বলছেন এখন দেশে ফিরে যাওয়ার চেষ্টা করেন। এক্ষেত্রেও কিন্তু একটা জিনিস লক্ষণীয়, আন্দোলনটা শুরু হয়েছিল কি নিয়ে? আন্দোলনটা শুরু হয়েছিল কিন্তু সরকারি চাকরিতে সংরক্ষণ নিয়ে, এবং সরকারি চাকরিতে সংরক্ষণে 30% কোটা নির্দিষ্ট ছিল। 71 সালে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন যারা, সেই স্বাধীনতা সংগ্রামীদের সন্তান সন্ততিদের জন্য। তার বিরুদ্ধে যখন এই সংরক্ষণের বিরুদ্ধে এত বছর পরে, 50 বছর পরে ওই সংরক্ষণের বিরুদ্ধে যখন ছাত্র আন্দোলন শুরু হলো, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিখ্যাত উক্তিটা ছিল, স্বাধীনতা সংগ্রামীদের নাতিরা চাকরি পাবে না তো কি রাজাকারদের নাতিরা চাকরি পাবে? রাজাকার অর্থাৎ কিনা ওই সময় 71 স্বাধীনতা যুদ্ধের সময় যারা পাকিস্তানের পক্ষে ছিল, যারা অন্তর্ঘাত করেছিল ভারত বাংলাদেশের স্বাধীনতার প্রয়াসকে। সেখান থেকে আমরা দেখলাম কে রাজাকার, কে রাজাকার, আমি রাজাকার, তুমি রাজাকার বলছে কে স্বৈরাচার। এই স্লোগান কণ্ঠে নিয়ে বাংলাদেশের যুব সমাজ রাস্তায় নামলো, এবং 1 মাসের মাথায়, একদম গুনে গেছে বলতে গেলে 36 দিনের মাথায়, আগস্টের প্রথম সপ্তাহে 4 তারিখে শেখ হাসিনাকে 1 ঘন্টার নোটিশে দেশ ছেড়ে পালাতে হবে। দেশের প্রধানমন্ত্রীকে 1 ঘন্টার নোটিশে দেশ ছেড়ে পালাতে। নেপোটিজম, স্বজন পোষণ, দুর্নীতি, বেকারি, মূল্যবৃদ্ধি, আমরা যদি একাধিক জায়গায়, সেই আরব স্প্রিংয়ের সময় থেকে শুরু করে, ইজিপ্ট থেকে শুরু করে, লিবিয়া হয়ে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, এই সমস্ত এই জাতীয় উদাহরণগুলো দেখি, এই কমন থ্রেডটা হচ্ছে এই জিনিসটা, যুব সমাজের মধ্যে কর্মসংস্থানের অভাব, বেকারি, মূল্যবৃদ্ধি,
সোশ্যাল মিডিয়ার পেনিট্রেশন অথবা সোশ্যাল মিডিয়ার পেনিট্রেশনে বাধা দেওয়া এবং এই বাল্জ ইন ইউথ পপুলেশন যাতে ডেমোগ্রাফিকে বলা হয়, অর্থাৎ কিনা জনসংখ্যার মধ্যে যুব যুব জনতার সংখ্যা খুব বেশি, যেটাকে উন্নয়নের অর্থনীতিতে ডেমোগ্রাফি ডিভিডেন্ড বলেই বলা হয়, যেটাতে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের সুবিধা হওয়ার কথা। মানে সেই মানব সম্পদ যদি শিক্ষায় স্বাস্থ্যে সমৃদ্ধ হয়, তাহলে তরুণ সমাজ, যুব সমাজ, জনসংখ্যার মধ্যে বেশি অংশ যদি যুব হয়, 40-এ কম বয়সী হয়, 30-এ কম বয়সী হয়, তাহলে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা, অর্থনীতিতে অংশগ্রহণের ফলে তাদের অর্থনৈতিক গতি অনেক দ্রুততর হতে পারে। অর্থনীতির পক্ষে একটা ভালো লক্ষণ। চীন এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে চমৎকারভাবে কাজে লাগিয়ে গত 50 বছরে কি উন্নতি করেছে আমাদের সকলেরই জানা। এই ইউথ বাল্জটাও কিন্তু একটা কমন ফ্যাক্টর। নেপালে কি হয়েছিল? নেপালে নিশ্চয়ই আপনাদের মনে আছে, পরের বছর 25 সালের সেপ্টেম্বরে নেপালে যেটা হলো, সেটা নেপো কিডস বলে একটা ভিডিও প্রচুর ছড়ালো। নেপো কিডস মানে কি? নেপোটিজম, তার সঙ্গে কিডস। মূল ভিডিওটার বিষয়বস্তু ছিল যে দেশের সাধারণ মানুষ, লেখাপড়া করে খেটে খাওয়া সাধারণ মানুষ, ছাত্র যারা পড়াশোনা করছে, তারা যখন চাকরি পাচ্ছে না, কাজ খুঁজছে, মূল্যবৃদ্ধির শিকার হচ্ছে, তখন ওই নেপো কিডস, শাসক গোষ্ঠীর একটা বড় অংশ, তাদের সন্তানরা তারা কিভাবে আছে, তাদের 5 তারা লাইফস্টাইল, তাদের প্রতিদিন 5 তারা হোটেলে খাওয়া দাওয়া, নাচ গান, ক্যাসিনো, বিলাসবহুল গাড়ি, এই সমস্ত, তার পাশাপাশি সাধারণ ছাত্র যুব সমাজের দৈন্যদশা। এই নেপো কিডস এর আইডিয়াটা একেবারে ক্লিক করে গেল নেপালের যুব জনতার মধ্যে। হামি নেপাল বলে যে গোষ্ঠীটা গঠন করা হলো, আচ্ছা আমাদের নেপাল, আমাদের নেপাল, তারা কিন্তু অল্প দিনের মধ্যেই এই আন্দোলনকে এমন পর্যায়ে নিয়ে চলে গেল যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হলেন। সামরিক কর্তৃপক্ষ, যাদের হাতে সাময়িকভাবে শাসনভার দিয়েছিল, তারা ওই হামি নেপালের সঙ্গে, আর যাদের ককরোচ জনতা পার্টির মতো একবারে ভুইফোর একটা দল বলা যেতে পারে, তাদের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হলো। তাদের পরামর্শ মতো সুশীলা কার্কি, দেশের প্রাক্তন প্রধান বিচারপতি নেপালের, তিনি অন্তর্বর্তীকালে শাসনভার নিলেন। এখানেও কিন্তু বাংলাদেশের যে মোহাম্মদ ইউনুস, তিনি অন্তর্বর্তী শাসনভার নিয়েছিলেন, এবং বাংলাদেশেও কিন্তু ওই পরে যেটা সিটিজেন পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি পরে সিটিজেন ন্যাশনাল পার্টি, সিটিজেন ন্যাশনাল পার্টি বলে আনুষ্ঠানিকভাবে দল গঠিত হয়েছিল, তাদের সঙ্গে কথা বলেই কিন্তু ইউনুসকেও অন্তর্বর্তী শাসনভার গ্রহণ করতে হয়েছিল। অর্থাৎ এই ঘটনা প্রবাহ, যেভাবে ঘটনাগুলো এগিয়েছে নানা দেশে, আমাদের এমনকি আমাদের প্রতিবেশী দেশগুলোর কথা আমি বেশি করে বললাম, আমাদের প্রতিবেশী 3টি দেশে এই ঘটনা ঘটে গিয়েছে। তাছাড়াও সম্প্রতিকালে ফিলিপিন্স, মাদাগাস্কার, পেরু, মেক্সিকো, সেখানে এক্স্যাক্টলি হুবহু একই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু সেগুলো দূরবর্তী, অপেক্ষাকৃত দূরবর্তী বলে আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা অতখানি যাচ্ছি। আমাদের প্রতিবেশী দেশগুলোর উদাহরণই আমাদের পক্ষে দরকার। এই দেশগুলোতে যা ঘটেছে, তাই পরিপ্রেক্ষিতে এবার আমরা যে পয়েন্টটাতে আসছি সেটা হচ্ছে, আমাদের দেশে এই সরকার বিরোধী যুব রোষের পরিণতি কোথায় যেতে পারে? সেই আলোচনার আগে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে এই রোষটা এই জায়গায় পৌঁছলো কি করে। মনে রাখা দরকার, নিট আপাতত যেটা উপলক্ষ, যেটা ট্রিগার বলা যেতে পারে, যেটাকে কেন্দ্র করে এই আন্দোলন, সেটা কিন্তু সত্যি কথা বলতে কি আপামর যুব জনতার কোনো বিষয় না। বেশি হলেও 20-22 লক্ষ, পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার পরে কম করে 16 লক্ষ মতো পরীক্ষা। সংখ্যাটা ব্যাপক, বিপুল, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের দেশে
যদি মোট যুব সমষ্টির কথা ধরা যায়, তখন তাদের কাছে, তাদের সকলের কাছে এটা সমস্যা না। সত্যি কথা বলতে কি, ডাক্তারি পরীক্ষা দিয়ে ডাক্তারি পড়ার স্বপ্ন দেখাটা খুব ভালো, কিন্তু সেটা এই ছাত্র সমাজের একটা ছোট অংশই দেখে। সুতরাং প্রত্যক্ষত ওই যে নেট কেলেঙ্কারি, এটা কিন্তু প্রত্যেককে ব্যক্তিগতভাবে স্পর্শ করছে না। তাহলে কি স্পর্শ করেছে? স্পর্শ করেছে সামগ্রিকভাবে দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, যেটা আমরা লক্ষ্য করছি, যেটা অনেকের বক্তব্য থেকে উঠে আসছে আন্দোলনকারীদের কাছ থেকে। এত পয়সা দিয়ে প্রস্তুতি নিলাম, তারপরে ওই জোচ্চুরি, বিপুল ইনভেস্টমেন্ট। ডাক্তারি পড়ার জন্য প্রস্তুত হওয়াটাই এখন লক্ষ লক্ষ টাকার ইনভেস্টমেন্ট। যদি সিটটা কিনতে হয়, যা বাস্তবে কিনতে পাওয়া যায়, এমনকি আমাদের রাজ্যেও কিনতে পাওয়া যায়, তার জন্য তো কোটি কোটি টাকা। এ টাকা তো সকলের দেওয়ার ক্ষমতা নেই, সকলে ডাক্তার হওয়ার স্বপ্নও দেখে না, কিন্তু এই দুর্নীতিটা দৃশ্যমান। কোচিং ব্যবস্থা, নিচে যেভাবে প্রশ্ন ফাঁস হয়েছে, কারা প্রশ্ন ফাঁস করেছে? আগে মনে করা হতো যেখানে ছাপাখানায় প্রশ্ন ফাঁস হয়েছে, একজন ছাপাখানার কোনো কর্মচারী, দুস্থ কর্মচারী, তাকে ভুলিয়ে ভালিয়ে তিনি সামান্য টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রি করে দিয়েছেন। আজকাল তো সেরকম শোনা যাচ্ছে না, সেরকম তো তদন্তে বেরোচ্ছে না। কিন্তু বিশাল বড় বড় র্যাকেট, নাম করা বিশিষ্ট অধ্যাপক, শিক্ষা ব্রতী বলে পরিচিত, যিনি মডারেটর, প্রশ্ন করেন একজন মডারেটর, মানে তার উপরে যিনি যিনি প্রশ্ন সঠিক হয়েছে কিনা, ছাত্রছাত্রী উপযুক্ত প্রশ্ন হয়েছে কিনা, এতে যথাযথভাবে ছাত্রছাত্রীদের মেধা যাচাই করা যাবে কিনা, জ্ঞান যাচাই করা যাবে কিনা, একই সঙ্গে এলিমিনেশন করা যাবে কিনা, এত কিছু ভাবনা রেখে যিনি প্রশ্ন মডারেট করেন, সে মডারেটর প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। এটা শস্যের মধ্যে ভূত। এটা রাজা নিজে চুরি করছে সেই জাতীয় বিষয়, মালিক নিজে কোম্পানির টাকা চুরি করছে সেই টাইপের। ভারতের যুব সমাজ এই অন্যায় আর সহ্য করতে পারছে না। একই সঙ্গে আজকে যদি আমরা অন্য কয়েকটা দেশের, সাধারণভাবে দেশের অবস্থার দিকে দৃষ্টিপাত করি, মূল্যবৃদ্ধি, সরকারের নানা রকম প্রতিশ্রুতি আছে, নানা রকম আশ্বাস আছে। কিছুদিন আগে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবং তার আগে আরো অনেক বিশিষ্ট অর্থনীতিবিদরাই বলছেন, এই বর্তমান সরকারের, নরেন্দ্র মোদী আমলে ভারত সরকারের দেওয়া পরিসংখ্যানকে তারা সারা পৃথিবী আর বিশ্বাস করে। পরিসংখ্যানের তথ্য সংগ্রহ করা, তার নির্যাস বার করা, তাকে প্রসেস করা, তাকে প্লেস করা, এর যে অসাধারণ ঐতিহ্য ভারতের ছিল, সারা পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য ঐতিহ্য ভারতের ছিল, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সুবাদে প্রশান্ত চন্দ্র মহলানবিশের হাত ধরে যে গর্বের সূচনা, তা মাটিতে মিশে গিয়েছে। এই ভারত সরকারি পরিসংখ্যানকে আন্তর্জাতিক স্তরে আজকাল কেউ বিশ্বাস করে, কিন্তু মানুষ তা সত্ত্বেও মূল্যবৃদ্ধি 4% ছাড়িয়ে গিয়েছে, 4.34% খুচরো মূল্যবৃদ্ধি, পাইকারি মূল্যবৃদ্ধি 10%-এর বেশি। এই অর্থনীতিবিদরা বলছেন যে এই অর্থবর্ষের অর্ধেকটা শেষ হওয়া যাওয়ার পর, অর্থাৎ সেপ্টেম্বর মাসের পর অক্টোবর মাস যখন আসবে, তখন অর্থনীতির উপর চাপ আরো বাড়বে। সুদের হার না বাড়িয়ে সম্ভবত রিজার্ভ ব্যাংকের উপায় থাকবে না। সেক্ষেত্রে বিনিয়োগের কি হবে? এমনিতেই দেশে বিনিয়োগ যা হচ্ছে, গত কয়েক বছরে যা হয়েছে, যদিও পরিসংখ্যান কাগজে কলমে অত্যন্ত উল্লেখযোগ্য, আমাদের অর্থনৈতিক বৃদ্ধির হার তার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য, কোনো সন্দেহ নেই, যদি তা সত্যি হয়ে থাকে। সত্যি না হলেও অনেকটি জন্মেষণা থাকলেও যে উল্লেখযোগ্য অর্থনৈতিক বৃদ্ধি আর কোনো সন্দেহ নেই, সেটা তাতে সাধারণ মানুষের সরকারের বাইরে অংশগ্রহণ খুব সীমিত। চাকরি নেই, চাকরি তৈরি হচ্ছে না, সরকারি চাকরি নেই,
ওই ভোটের সময় যত লক্ষ কোটি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হোক না কেন, মানুষ তো অভিজ্ঞতায় দেখতে পাচ্ছেন চাকরি নেই, নিয়োগ বন্ধ, দুর্নীতি, মূল্যবৃদ্ধি, সর্বোপরি যে রাজনৈতিক ব্যবস্থা এসব কিছু নিয়ন্ত্রণ করে তাতে একেবারে অন্তঃশ্বাস শূন্যতা, তার অতীব দৈন্য, পচে গলে যাওয়া একটা রাজনৈতিক ব্যবস্থা। একজন এমপি নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের দ্বারা, সংসদে গিয়ে বিজেপির সঙ্গী হয়ে গেলেন, যে বিজেপির বিরুদ্ধে লড়াই করে তিনি জিতেছেন। শোনা যায়, আমাকে তো কেউ বলেনি, শোনা যায় কোটি কোটি টাকার নাকি লেনদেন হয়। আমরা জানি না যে তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত এমপিরা যারা এখন গিয়ে বিজেপির সঙ্গী হয়েছেন, তারা পরবর্তী টার্ম শেষ হওয়ার পর পরবর্তী লোকসভা নির্বাচনের সময় কোন দলের বাধক হয়ে টিকিট পাবেন, বাধক পাবেন কিনা। কয়েক বছরের সাংসদ বৃত্তি রক্ষার জন্য তাদের মধ্যে একজন শতাব্দী রায়, সিউড়িতে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছিল, তারা করছেন তার গাড়িকে ডিম ছোড়ার জন্য, চোর চোর বলে তারা করছে। নির্বাচিত সাংসদরা এই এলাকায় যেতে পারছেন। এই নীতিহীনতা যেহেতু যুব সমাজ সচক্ষে দেখছে সামনে, ভোটে জিতে এসেছি সুতরাং যা খুশি করতে পারি, এটা শাসকের মত হতে পারে, শাসকের এতে খুব সুবিধে। কিন্তু 18, 19, 20 বছর বয়সের নৈতিকতা বোধ, ন্যায়ান্যায় বোধ, ঠিক ভুলের বোধ, ভালো মন্দের বোধ, সেটা এটাকে অনুমোদন করে না। ক্ষমতায় আছি বলে যা খুশি তাই করতে পারি, বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে রাজনৈতিক নেতাদের ভয় দেখিয়ে, চাপ দিয়ে, লোভ দেখিয়ে নিজের দলে টেনে আনতে পারি, এটা শাসক বর্গের কাছে, কেন্দ্রের শাসক বর্গের কাছে ঠিক মনে হতে পারে। তারা মনে করতে পারেন যে এতে অন্যায় কিছু নেই, কিন্তু যুবজনতা তো তা মনে করে না। যে স্বতঃস্ফূর্ত যুবরসের বহিঃপ্রকাশ দিল্লি দেখেছে এবং এখনো দেখছে, আজও দেখছে, তা নিঃসন্দেহে শাসকের শিরোপীড়ার কারণ হয়েছে। তখন তা না হলে এতখানি উদ্ধত, এতখানি দাম্ভিক, এতখানি অসংবেদনশীল সরকার একজন সিনিয়র মন্ত্রীকে কিন্তু প্রথমে অনেক জুনিয়র মন্ত্রীকে ডেপুট করার চেষ্টা করা হয়েছে, তাকে কিন্তু গ্রহণ করেনি। ছাত্রদের দাবি মেনেই প্রাক্তন বিজেপির দলীয় সভাপতি এবং এখন স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, তাকেই আলোচনা ভাগ দেওয়া হয়েছে। আমরা কখনো চাই না আমাদের প্রতিবেশী দেশগুলোতে, বাংলাদেশে, শ্রীলঙ্কাতে, পাকিস্তানে, বারবার নেপালে, বারবার যা হয়েছে, মানুষ রাস্তায় নেমে এসে সরকার বদল করে দিয়েছে, সেনাবাহিনী হাতে ক্ষমতা তুলে নিয়েছে, সেনাবাহিনী বেছে নিয়েছে কে শাসক হবে। আমরা কখনো চাই না যে আমাদের দেশে পরিস্থিতি হোক। আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত আমাদের দৃঢ় বিশ্বাস ছিল কখনো আমাদের দেশে এ পরিস্থিতি হবে না, কারণ আমাদের একটা একেবারে রোবাস্ট, অত্যন্ত শক্তিশালী, দৃঢ় একটা শাসন ব্যবস্থা আছে, ব্যক্তি নিরপেক্ষ শাসন ব্যবস্থা আছে। এলাহাবাদ হাইকোর্টের একজন বিচারপতি, তিনি একটা নির্বাচন সংক্রান্ত মামলায় মনে করেছিলেন প্রধানমন্ত্রী অন্যায় করেছেন, তাই তিনি ইন্দিরা গান্ধীর নির্বাচন খারিজ করে দিয়েছিলেন। তার ফলে দেশে জরুরি অবস্থা, তার ফলে আমাদের গণতন্ত্রের মূল্য বুঝতে শেখা, 75 জরুরি অবস্থা, এবং যে জরুরি অবস্থা যিনি জারি করেছে সেই ইন্দিরা গান্ধী 77 নির্বাচন করলেন, হারলেন, বিচারের সম্মুখীন হলেন, অবশ্যই পরে আবার 2.5 বছর পরে ফিরেও এলেন ভোটে জিতে, সেটা অন্য কথা। কিন্তু আমাদের ভারতীয় গণতন্ত্র যে পরীক্ষার মধ্যে দিয়ে গেছিল, সেই পরীক্ষায় ইন্দিরা গান্ধী নিজে পাশ করেছিলেন এবং ভারতীয় গণতন্ত্রকে হাত ধরে পাশ করতে পেরেছিলেন, কারণ তিনি ওই
মূল্যবোধের পথে, মানুষের রায় নেওয়ার পথে ফিরে এসেছিলেন। মানুষের রায় নিয়ে আজকে যেভাবে ছেনিমিনি খেলা হচ্ছে, তাতে কিন্তু এই গণতন্ত্রের মূল ভিত্তিটা আমাদের দুর্বল হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে যে শাসক মনে করছেন একটা বিল পাস করানোর জন্য, একটা আইন প্রণয়ন করার জন্য এতগুলো এমপিকে যেভাবে হোক ছলে বলে কৌশলে দলে নিয়ে নেব, একটা আইন পাস করে নেবো, তারপর কোনোভাবে আমি চিরকাল টিকে যাব, এরকম অতীতের বহু স্বৈরাচারী শাসক আগে ভেবেছে, কেউ টেকেন। ইতিহাসের শিক্ষা কেউ টেকে না। আজকের দিল্লির, সারা দিল্লির বলবো না, সারা দেশের ছাত্র সমাজ দিল্লিতে রাজপথে নেমে শাসক বর্গকে যে শিক্ষা দিচ্ছে, আমরা আশা করব সেই শিক্ষা শাসক বর্গ গ্রহণ করবে। তাদের দাবি আপাত দৃষ্টিতে এখন ইমিডিয়েট ডিমান্ড, তাদের যেটা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সেটা মিটবে কিনা, তা মানা হবে কিনা তা আমরা জানি না। আমরা ব্যক্তিগতভাবে মনে করছি সেটার থেকে অনেক বড় কথা হলো শিক্ষা ব্যবস্থার সংস্কার হবে কিনা, কোচিং নির্ভর অ্যাডমিশন এই প্রথা বদলাবে কিনা, পয়সা থাকলে যে কোনো সিট কিনতে পারা যায় এই প্রথা বদলাবে কিনা। নিট নিয়ে সমস্যাটা শুধু একবারই পরীক্ষা লিক নয়, আবার সারা দেশে এরকম একটা কেন্দ্রীয় পরীক্ষারই আদৌ দরকার আছে কিনা। আজ থেকে 20 বছর আগে তো ছিল না, ডাক্তার হতে কোনো আটকায়নি সারা দেশে। কোন ভাষায় পরীক্ষা দেওয়া হবে তা নিয়ে বিপুল সমস্যা, আন্দোলন আগে হয়েছে। এরকম একইভাবে একই কেন্দ্রীভূত একটা পরীক্ষারই আদৌ দরকার আছে কিনা, এসব তো প্রশ্ন নিয়ে গভীরভাবে ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে। ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে তাদের, যারা বিষয়টা জানেন বোঝেন। ভোটে জিতে এসেছেন বলে অশিক্ষিত মূর্খ কেউ পদাধিকার বলে কোনো পদে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে, ছাত্র সমাজ কিন্তু তা গ্রহণ করবে না। যারা বিষয়টা জানেন বোঝেন, তারা সকলের সঙ্গে, স্টেক হোল্ডার যাদের বলে, তাদের প্রত্যেককে নিয়ে একই সঙ্গে আলোচনায় বসে এ সমস্যার সমাধান করা সম্ভব।